পার্বত্য কাব্যকে শুভকামনা জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য উপস্থিত একজন এসছেন দেখছি, আসবেন হয়তো সবাই আস্তে আস্তে। প্রত্যেকের জন্যে আমার শুভকামনা। পার্বত্য কাব্যের এই যে উদ্যোগটা, কবির সঙ্গে পাঠকের, কবিতার সঙ্গে শ্রোতার এই যে মেলবন্ধন, এটা সত্যিই প্রশংসনীয়। আজকে আমি আমার কথা বলবো, আমার কবিতা লেখার কথা বলবো, আর নিজের কবিতা তো পড়বই, তার সঙ্গে এত সুন্দর যে অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন যারা করছেন, সেই প্রতিষ্ঠাতা, সম্পাদক, সদস্যমণ্ডলীর কিছুজন, তাদের কিছু কবিতাও আপনাদের শোনাবো। যেহেতু তারা এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন, এটুকু তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। তার আগে একটা কথা বলি, অনুষ্ঠানটা যাতে পরেও দেখা যায়, এই পার্বত্য কাব্যের যে প্রত্যেকটা অনুষ্ঠান সেগুলো লাইভ করা হচ্ছে পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেলেও। সেজন্যই আপনাদের কাছে অনুরোধ, পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এত সুন্দর অনুষ্ঠানের পাশে থাকবেন। আমি প্রথমেই প্রতিষ্ঠাতা যিনি কবি রেজাউল করিমের কবিতা দিয়ে আজকের এই আড্ডা শুরু করব। সামনে আগস্ট মাস, স্বাধীনতার মাস, বাঙালি হিসেবে গর্ব করার মাস। বাঙালির তো কোনো ভাগ নেই, কোনো কাঁটাতারও নেই। তাই মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এই যে ব্যাপারগুলো ভাবলেই একজন বাঙালি হিসেবে আমার গর্ব হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কবি রেজাউল করিমের লেখা আগস্টের এক ভোর কবিতা দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। জমাট বাঁধা রক্ত লেগে আছে ছেঁড়া কামিজ সালোয়ার ভাঁজে, শত্রুর ছোঁয়া ক্ষত নিয়ে গায়ে, তবু পাখি মরেনি তো লাজে। গুলির শব্দে আকাশ বাতাস ভারী, মাটি নিয়ে করছে কাড়াকাড়ি, প্রতিবাদী লক্ষ কণ্ঠে স্লোগান, অধিকারের প্রশ্নে কেউ যাবে না বাড়ি। রক্ত খেলে 52 রাজপথ, 71 রক্ত হলো নদী। বাঙালির তখন স্বপ্ন দেখা শুরু, এ বাংলাদেশ স্বাধীন হতো যদি। ঠিক তখনই একটি আঙুল নেড়ে বুকে বল নিয়ে মুখের ঘোষণা এলো, সাদা পাঞ্জাবি কালো কোটিতে নেতা, কোটি বাঙালি হৃদয় সাহস পেল। আমাদের নেতা সংখ্যাগরিষ্ঠের প্রতিনিধি, তবু ওরা করল তাকে বন্দি। হাজার চেষ্টাতে হয়নি তো ওরা সফল, নেতার সাথে অধিকারের প্রশ্নে সন্ধি। ছাত্র জনতা নেমে এলো রাজপথে, শুরু হয়ে গেল স্বাধীনতার লড়াই। লক্ষ বাঙালির রক্তে ভেজায় জমি, কত রক্ত যে সাগরে গিয়েছে গড়াই। স্বাধীনতার স্বপ্ন নিয়ে যুদ্ধে গেলেন যারা, তাদের মধ্যে অনেকে ফেরেনি বাড়ি। বিজয়ের প্রশ্নে অনেক মাঝে ত্যাগ সয়েছে নীরবে, করেনি আজাহারি। ক্ষমতার মসনদে তখন যারা, ওরা তো ছিল ভিনদেশী এক হায়না। যৌনতায় মেতে করল যে উল্লাস,
ওরা তো কারো মা বোন চিনতে চায় না। আমাদের জমি জবর দখল করবে কার বা এমন সাধ্য আছে বলো? মার্চে শুরু যে দখলের চেষ্টা, ডিসেম্বরে বলল পালাই চলো। স্বপ্নের সেই সূর্য উঠল বাংলায় ৭১-এর ১৬ই ডিসেম্বর। মুক্তি পেলেন আমাদের প্রিয় নেতা, তার মন্ত্রী দেশ স্বাধীনের পর। আসলেন নেতা অশ্রুসিক্ত চোখে, স্বপ্নের ভূমিতে পড়ল নেতার পা। দু চোখ মেলিয়া দেখলেন নেতা সেই সব শত্রুপক্ষ ধ্বংস করে গেছে যা। আবার শুরু হলো নেতার হাতে এ দেশটাকে গড়ে তোলার যুদ্ধ। ঘাপটি মেরে থাকা দেশের শত্রু নতুন যুদ্ধে নেতার উপর ক্রুদ্ধ। পলাশের সেই মির্জাফরি যেন পুনর্জন্ম নিল ৭৫-এ। বাংলার সেই উজ্জ্বল প্রদীপের আলো নিভিয়ে দিল আগস্টের এক ভোরে। এত সুন্দর একটা কবিতা পড়তে পড়তে আমার মনটা ভরে যাচ্ছিল, আমিও যে বাঙালি। আরও কিছু কবিতা এইভাবেই শোনাবো, এভাবেই বলবো। তার আগে একটু নিজের কথা বলে নিই। সেই কোন ছোটবেলায় লেখালেখি শুরু, তখন আমার বয়স ৯। ছোট্টবেলার সেই লেখালেখির ইচ্ছেটুকু বাঁচিয়ে রেখে ২০০৩-০৪ সালে আমি ঠিক করলাম লেখালেখি আমার প্রধান কাজ, আমার ব্রত। খুব সাধনার মধ্য দিয়ে বা সাধনা যেটা আমি করে চলেছি সেই জায়গাটাকে খুঁজে পেলাম। জানি না কত দূর পাঠকের কাছে পৌঁছতে পেরেছি, ভবিষ্যতে পারবো, তবু এই কাজটাই ভালোবাসি। আমার কবিতা জীবনের দর্শনের কথা বলে। বারবার সেই অতীতের কাছে গিয়ে দাঁড়াই, বারবার আমার ঈশ্বরের আরাধনা করি। ২০১৯ সালে আমার এই বইটি প্রকাশিত হয়েছে আদম থেকে, অন্ধ বাউলের দোতারা। তার থেকে কয়েকটা কবিতা আমি আপনাদের শোনাবো। শিমলি দিয়ে এসছে, আবু কালাম বাবু লিখেছেন, লক্ষ্মীবাবু লিখেছেন। আপনাদের ভালো লাগছে এটাই আমার কাছে বিরাট। আসুন শোনাই আমার লেখা, আমি অর্থিতা, আমার লেখা কয়েকটি কবিতা। আঁচড়। ঘুমোবারও একটা প্রস্তুতি দরকার। নির্দিষ্ট হয়ে যাচ্ছে তাৎক্ষণিক আলাপ। চুপি চুপি অভিমান ঘিরে দহনের ভেতরে শোকেদের জলসা ঘন হয়। কেউ কাউকে চেনেন না, অথচ ঘুমের মধ্যে কি সাবলীল। আহুতি শেষ, গন্তব্য আগুনে ফুটে আছে ফুল ফুল জ্যোৎস্না। এখানে কেবল নক্ষত্রদের গা থেকে ঝরে পড়ছে শিশির, সম্পূর্ণ রাত। কারোর বোধহয় শুনতে সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে তো? শিমলিদি লিখেছে বেশ মিষ্টি কণ্ঠ, থ্যাংক ইউ। আমার আরেকটা কবিতা শুনিয়ে আমি আবার আরও কিছু প্রিয় কবির কবিতায় যাব।
চিত্রকর। এখনো খই ছড়িয়ে আছে। বৃদ্ধটি দাঁড়িয়ে থাকেন, আদিগন্ত সমুদ্র আশ্বাস। কথকতা জেগে আছে, নিশাচর ডাক। এই তো খামবিন্দু, একা দেহ ছিঁড়ে খায় শকুনি প্রলাপ। এইবার উঠে আসা যাক মৈথুন ভাস্কর্য। স্রোতের ভেতর হাত রাখো, পড়ে যাক সব। বৃদ্ধটি শুষে নেন রাত, প্রাচীন জনপদ। একে একে শোক জাগে, বড় ঘন ওম। ওম চিহ্ন মুছিয়ে দিচ্ছে নাভি বিন্দু জল। আমার দুটো কবিতা শোনালাম, আবার আমি আমার কবিতায় আসব। তার আগে আমি আবার একটি কবিতা শোনাচ্ছি, কবি রাব্বানী সরকারের লেখা। এবার খুব নির্দয় হব। কতবার ভেবেছি এবার খুব নির্দয় হব। ভুল করেও ফিরে চাইব না তোমার দিকে। নিজের দুর্বলতাকে চেপে রাখবো সম্মোহনী ডিব্বায়। না হলে এ নিয়ে আবার টিপ্পনি দেবে কৌতুকে। আমার মতিগতি সবই তোমার নখদর্পণে। রাগ হলে খুব সিগারেট টানি, অভিমান হলে বাথরুমে মুখ ধুই বারবার। অবহেলা পেলে দীর্ঘ কবিতা লিখি বিরহের। তুমি তখন খোঁপা বাঁধো ছুটি করে, কপালে ফুটিয়ে তোলো অবাক সূর্যোদয়। তুমি জানো তোমার এই অব্যর্থ সৌন্দর্য কলায় আমি মুগ্ধ হব, বিগলিত হব নিশ্চয়। আমাকে উল্টে পাল্টে পরখ করেছ কতবার, তার ইয়ত্তা নেই। তুমি প্রায়শই কট্টর যুক্তিবাদী হতে, বলতে পুরুষদের বিশ্বাস নেই, পুরুষ মাত্রেই বহুগামী। একদমই মিথ্যে বলবো না তোমাকে, ভালো তো বেসেছি বহু নারীকে। কোথাও এমন চিটাগুড়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়িনি। তোমার দেখানো গোলাপে এত রং, এত সুরভি আর কোথাও খুঁজে পাইনি। আমার দুহাত দু চোখ সমর্পিত তোমার কাছে, আকুল প্রহর নত জানু তোমার দুয়ারে। এসব জেনেই যেন তোমার পা মাটিতে পড়ে না। সত্যি সত্যি এবার আমি খুবই নির্দয় হব। সত্যি খুব সুন্দর আরেকটি কবিতা পড়লাম। আমার খুব ভালো লাগছে এই কবিতাগুলো পড়তে। এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনাদের সবার সাথে সামিল হতে পেরে এটুকুই তো ভালো লাগা, এটুকুই তো ভালোবাসা। আমি আবার একটা কবিতা পড়ে নেব, কবি আমজাদের লেখা ভুলা যায় না গীতিকাব্য। এই অন্তরে জমে আছে কত যে বেদনা, ভোলা যায় না রে তারই যন্ত্রণা। ছলনার কষাঘাতে হয়েছি পাগল, কি নিয়ে বেঁচে থাকি নেই যে সান্ত্বনা। বুকটা ছিঁড়ে যদি দেখানো যেত, চোখ খুলে দেখে নিয়ে সেই বুঝিত, শুনিতে পারিত বুকে যত কোলাহল।
বোঝে না, বোঝে না, আমার মন মানে না। শুরুতে ছিল যেমন মধু মাখা গান, মাঝখানে সেজেছিল ফুলের বাগান। শেষটা চেয়েছিলাম হবে গো যুগল, তারপর কি হবে জানি না, জানি না। হেরে গেছি আজ আমি তোমার অভিমানে, কোনো মতে বেঁচে আছি পৃথিবীর টানে। লোকে দেখিয়া বলে আমজাদ পাগল, এই নিয়ে সময় কাটে হয়ে আনমো না। অনেকেই অনেক কমেন্ট করেছে, একটু দেখে নিই। না না, দেরি হয়নি। ঠিক আছে, আমরা তো আড্ডা চলছেই। অনেকেই এসছেন। খালিউর রহমান ভাই ভালো লাগছে লিখেছেন। জয়নাল আবেদিন খান লিখেছেন সমৃদ্ধ কবিতা আবৃত্তি। যাক, আপনাদের সবার ভালো লাগছে, এটাই হচ্ছে বড় কথা। আমাদের আড্ডা তালে জমে উঠেছে বলতে পারি। কৌশিক চ্যাটার্জি লিখেছেন সুরভিত হলো আমার সন্ধ্যা। শিমলিদি খুব ভালো লাগছে, আহা। আচ্ছা, এবার তাহলে আমি আবার একটু আমার কবিতা শোনাই, ওই অন্ধ বাউলের দোতারা থেকেই। তারপর আরও দুটো কবিতা আমি শোনাবো, আমার ভালো লাগার কবিতা। কবিতার নাম চড়ই বেতি, আমার লেখা অন্ধ বাউলের দোতরা কাব্যগ্রন্থের অন্তর্গত। শিকারি আলোয় জেগে উঠছে দুটো শরীর, শরীরের ভেতর ওং পদ্মে যাচিত কুসুম। নদীদের গল্প শুরু হয়, অগোছালো ডানার শব্দ তীব্র। হরিণ হরিণ মুহূর্ত ছাপিয়ে কুসুমের গন্ধ ঘন হচ্ছে। নিঃশব্দে ভেঙে গেল গুঞ্জন। কে যেন ঠোঙার ভেতর চাঁদ রেখে দিয়েছেন বহুকাল। কি অদ্ভুত ভাবে একটা শহর প্রাগৈতিহাসিক, কি অদ্ভুত ভাবে চাঁদটা বড় হচ্ছে। আদিতম পূর্বজাত মিশে যাচ্ছেন রক্তে গভীর। সত্যি তো, আমরা এগিয়ে চলেছি আমাদের অতীতকে সঙ্গে নিয়ে। মহাশূন্যে মহাবিশ্বে কত অতীত যে মিশে যায়, কত মুহূর্ত যে ভেসে যায়। আজ আছি, কাল থাকবো না, কিন্তু থেকে যায় এই যে শত শত মানুষের চলে যাওয়ার দীর্ঘশ্বাস, থেকে যায় সংসার, থেকে যায় জীবন। এক জীবন থাকে না, কিন্তু বহু মানুষের বহু জীবন, প্রাণীর স্পন্দন সে তো থাকেই। একটু অন্য ধরনের আরেকটা কবিতা আমার এই অন্ধ বাউলের দোতারা কাব্যগ্রন্থ থেকেই আপনাদের শোনাচ্ছি। ছোট্ট ছোট্ট কবিতা নিয়ে একটা সিরিজ। কবিতার নাম ওই যে বললাম, মৃত্যু, চাঁদ, জীবন, এইসব নিয়েই আমার কবিতা। কবিতার নাম চাঁদ, মৃত্যু এবং দহন মুহূর্ত। এক, মৃত্যুর ভেতর ঢুকে যাচ্ছে একটা নদী। অবিন্যস্ত প্রেম ক্রমশ আগুন ছুঁয়ে দীর্ঘ হচ্ছে, দীর্ঘ হচ্ছে এতটাই দীর্ঘ যেখানে আয়ু টপকে চলে যায় চাঁদ।
2, চাঁদের কোনো পোশাক নেই। মৃত্যু এবং চাঁদকে পাশাপাশি বসিয়ে দেওয়া যেতেই পারে, অথচ যাঁরা যাঁরা মৃত্যুর মধ্য দিয়ে চলে যাচ্ছেন তাদের অনেকেই চাঁদকে পাননি, কিংবা চাঁদকে পাবেন বলেই পুড়িয়ে নিচ্ছেন আয়ু। 3, একটা দীর্ঘতর রাত। জোনাকির মতো জেগে আছে মৃত্যু পোকা। কিছু নিঃসঙ্গ আগুন। চিতাকাঠের ওপর প্রস্তুত হচ্ছে আহুতি আরও একটা জন্মের জন্যে। শূন্যের ভেতর অভিমান তীব্র। 4, ওরা জানেন মৃত্যুর ওপিঠে একা একা শুয়ে আছেন নদী। বড় সঙ্গোপনে স্রোত। নিষ্প্রাণ কথোপকথনের ভেতরে ওরা ছুটে যান নদীটিকে, যেখানে দাঁড়িয়ে আছে একটা আস্ত কৌমার্য। 5, আয়ু খেয়ে নিয়ে চাঁদ বাড়ে, দীর্ঘ দীর্ঘ বাড়ে। মহাশূন্যের মধ্যে নিপাট শুয়ে আছে গৃহস্থালী। রাত ছুঁয়ে রাগিনী বাজছে। মৃত্যুকে প্রদক্ষিণ করতে করতে ওরা প্রত্যেকেই সন্ন্যাস মুহূর্তে। কি অপূর্ব মুদ্রায় কামনা জ্বালিয়ে রাখছেন, বড় পবিত্র। অনেকে অনেক কমেন্ট করেছেন। রোকসানা আবেদা লিখেছেন, মুগ্ধতায় বুঁদ হয়ে শুনেই যাচ্ছি আমার ভাগ্য। কি অসাধারণ কবি প্রকাশ। আচ্ছা, আমার কবিতা তো শোনাচ্ছি, আরেকটা কবিতা একটু হয়ে যাক ভালো লাগার কবিতা থেকে। সরি। কবি সায়লা খানের লেখা ভালো লাগা কিছুটা সময়। যবে থেকে তোমার আঁখিতে বাধা পড়েছে মোর আঁখি, সেই থেকে আজও হতে পারিনি তোমার মুখোমুখি। যতবার ভেবেছি লজ্জায় নত হয়েছি ততবার, এই বুঝি এলে দুহাতে খুলে দিলে হৃদয়ের দ্বার। হৃদয় কোণে উপচে উঠেছে ভালোবাসা, ভালো লাগা কিছুটা সময় আজও জাগায় আশা। চোখের জলে লিখব না আর কোনো কাব্য, ভুলে যেতে চাই কি ছিল মোর ভবিতব্য। জীবনের সব কালো দিক মুছে যাক, ভালো লাগা সময়গুলো আমায় ছুঁয়ে থাক। আমার আমিতেই আমি থাকি বিদ্যমান, মনের ভেতরে মনটা হতে দেইনি কভু ম্রিয়মান। কিছুটা সময় থাক না থমকে, কিছু সময়ের জন্য। ভালোবাসার আবেশে হলাম না হয় একটুখানি বন্য। ভালো লাগার সময়গুলো ফিরে দেখি আরবার, সময়ের হাত ধরে ঘুচে যাক আছে যেটুকু আঁধার। জীবনের পরতে পরতে খেলা করে মধুময় স্মৃতি, হয় না যেন কখনো ভালো লাগা
সময়ের রীতি। এই কবিতাগুলো পড়তে আমারও ভালো লেগেছে। আজকে হয়তো আমি আর একজনের কবিতা পড়ব, আমার কবিতা বাদ দিয়ে। কবিতা ঠিক না, ছড়া। অন্যদের যাদের কবিতা আজ পড়া হয়নি, পড়তে পারিনি, আশা করি পরবর্তীতে তাদের কবিতা পড়ার সুযোগ পাব, পড়ব। নিশ্চয়ই রেজানুল করিম বাবু লিখেছেন। না, আপনিও খুব ভালো লেখেন, সবাই খুব ভালো লেখেন। সবার ভালো লাগা নিয়ে, সবার ভালো লেখা নিয়েই তো এই পার্বত্য কাব্য এগিয়ে চলেছে। ওই যে বললাম, পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই গ্রুপ নিয়ে সত্যি যেটা বলার, এই যে একটা অনুষ্ঠানে যে 1 ঘন্টা ধরে আমরা মুখোমুখি বসে, চারিদিকে যখন একটা ভয়ঙ্কর সিচুয়েশন, ভয়ঙ্কর অবস্থা চলছে সারা পৃথিবী জুড়ে, তখন আমার 2 বাংলা এক হয়ে গিয়ে এই যে আলোচনায়, এই যে আনন্দে মেতে উঠতে পারছি, এটা তো বিরাট পাওয়া, তাই না? এ বাংলা ও বাংলা, ত্রিপুরা, আসাম সব কিছু মিলেই তো আমরা বাঙালি। এটাই তো আমাদের সব থেকে বড় পরিচয়। এখানে তো কোনো কাঁটাতারের বেড়া নেই। বাঙালির সংস্কৃতি, বাঙালির ভালোবাসা, বাঙালির ভাষা, সেখানে তো আমরা সবাই এক। তাই আরেকবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আমার আরও কয়েকটা কবিতা পড়ে নিয়ে একটা ছড়া দিয়ে শেষ করব। সময় বোধহয় শেষ হয়ে এসছে, বেশি সময় আর বোধহয় নেই। আর আমার একটা কবিতা পড়ে নিয়ে আমি একটা ছড়া দিয়ে শেষ করব। আমার ওই বই থেকেই পড়ছি, অন্ধ বাউলের দোতারা। এখান থেকেই পড়ছি। রাত্রির বেভুল পাঠ 1। আমার লেখা এটাও একটা ছোট্ট ছোট্ট সিরিজ কবিতা। এখন গভীর রাত, একটা মুহূর্ত কেঁপে উঠছে। পেঁচা এবং জোনাক পোকা দুটি বিপরীত বিন্দুতে। নিঃসঙ্গ ব্যস্ততা ঢুকে পড়ছে মৃত্যুর ভেতর। এসবের মধ্যেই রাত আরও বাড়ে। 2। রাত বাড়লে স্রোতস্বিনী ঘাট স্পষ্ট হয়। আগুনের দীর্ঘতা ছুঁয়ে একা মুছে যাচ্ছে অর্ধেক চাঁদ। অসংখ্য শব্দের ভ্রূণ মরে গেলে শুধু দীর্ঘশ্বাস জেগে থাকে। 3। সুগন্ধবতীদের হাড় ভেঙে আসে, একা পুড়ে যাচ্ছে ধূপ। নদীরা চলে গেলে কান্না দাগ জেগে আছে, শুধু নিঃসঙ্গ আলাপ ইতস্তত। 4। রাত তার নখের ভেতর গুটিয়ে নিচ্ছে যাবতীয় জাদুবিদ্যা। এখন ইচ্ছের ছোঁয়ায় ইচ্ছে জাগছে না, বড় মায়াবী মুহূর্ত ছেড়ে আসা বিলাপের ভেতর ঢুকল অকপটে। 5। রাতের আগুনে পুড়ে যাচ্ছে কৌমার্য। নিস্তব্ধতা ভাঙতে ভাঙতে একটা সংসার ঢুকে গেল শূন্যের মধ্যে। বউ কথা কও ডাকতে ডাকতে একটা বেভুল পাঠ নিঃশব্দে লেখা হচ্ছে
মহাশূন্যে। আপনাদের সবার ভালোবাসা আমার সম্পদ। রোকসানা আবেদা লিখেছেন, কবি বোনের কথা যেমন সুন্দর, লেখাও তেমন সমৃদ্ধ, আর আবৃত্তি ইচ্ছে করছে। আপনাদের শুনতে ভালো লাগছে, এটাই তো আমার কাছে বিরাট পাওয়া। রেজাউল করিম দাদা লিখছেন, কবিতার শহর রাঙামাটি থেকে দেখছি ও শুনছি আপনাকে ও আপনার কবিতা। আমি ধন্য, খুব ভালো লাগছে আমার আপনাদের শোনাতে পেরে। নিষ্ক্রমণ এক, ওই বই থেকেই পড়ছি, আমার লেখা কবিতা। নিঃসঙ্গ মুহূর্তে নদীদের আলাপ গাঢ় হচ্ছে, সন্ধ্যা তারা ছুঁয়ে ফেলছে শুয়ে থাকা শরীর। বাউল পুরুষটি একা বেরিয়েছেন পরিভ্রমণে। নদীর মান্দাসে এখন শোকের চাদর, সাদা সিঁথি চুঁয়ে জ্যোৎস্না নামলে শুরু হবে কথকতা। 2, পূর্বজাত জন্মরা দাঁড়িয়ে আছে, পারস্পরিক কথাবার্তায় নাক্ষত্রিক আলো জ্বলে উঠলে নিশ্চুপ এসে দাঁড়ায় ছায়া। মহামুনি কমণ্ডলু থেকে প্রেম ছড়িয়ে দিতে দিতে ভুলে যাচ্ছেন কঠোর যাপন। নারী এবং পুরুষটি দুদিকের দুটি বিন্দুতে অপলক, একটি বিস্তৃত দূরত্বের ভেতর মৃত্যু পোকা সেজে উঠছে নিখুঁত। অনন্যা চক্রবর্তী দিদি লিখেছেন, অসাধারণ। শ্রাবন্তী বড়ুয়া চমৎকার পাঠ করছেন, ভালো লাগা, ভালোবাসা আপনাদের সবার জন্যে। আপনাদের ভালো লাগছে বলেই তো আমার পড়তে ভালো লাগছে। আমার আরেকটি কবিতা, কিছু ছায়া এবং সুগন্ধ। সেতারে বাজছে বাগের স্ত্রী, নক্ষত্র জেগে থাকা মুহূর্তে কে যেন একা ভিজে যাচ্ছে অন্ধস্রোতে। চুপি চুপি স্নান সেরে নিল বিরহের গন্ধরা। কৃষ্ণচূড়ার ওপর জ্যোৎস্নারা এসে দাঁড়ায়, সমস্ত ভিটেমাটি মুছে গেলে স্পষ্ট হয় শিকড়ের টান। আর তখনই একটি মৃত্যুমুখ ক্রমশ ঢুকে যাচ্ছে শূন্য গহ্বরে, অথচ শিকারী আলোয় একটা সন্ধ্যা প্রদীপ উজ্জ্বল স্থির। সত্যি তো, এই যে শিকড়ের টান, এই শিকড়ের টানই তো বাঙালির টান, মানুষের টান, তাই না? এই যে ভালোবাসার টান, আপনাদের সাথে আমার সাথে আপনাদের। একটি প্রস্তুতির ধারাপাত অন্ধবাউলের দোতারা কাব্যগ্রন্থ থেকে। এক একটা জন্ম পেরিয়ে যাচ্ছে বড় দ্রুত, সন্তান এবং নারী ও পুরুষটি দাঁড়িয়ে আছেন একটি অস্পষ্ট বিভাজিকায়। কেউ কাউকে ছুতে পারেননি বহু জন্ম। আগামী জন্মের প্রস্তুতি পাঠ তৈরি হচ্ছে বড় সঙ্গোপনে। কোনো এক জন্মান্তরে শিকারী আলোর জেগে উঠবে কৌমার্য আহুতি। যজ্ঞ শেষ। মহাপ্রস্থানের পথে যেতে যেতে গৃহস্থ সন্ন্যাসী
রেখে যাচ্ছেন জাদু চিহ্ন। আরেকটি কবিতা আমার লেখা, অভিমুখ। শেষ ট্রেনটি অপরাহ্ন পেরিয়ে যাচ্ছে। হুইসেল থেমে গেলে শঙ্খ বেজে ওঠে। নিদারুণ মাধুর্য মেঘে বেড়া ডিঙিয়ে নেমে আসছে ফুল। ফুল কিংবা ফুল ছাপ শাড়িতে মুখটি মুছিয়ে নিও। বলতে বলতে শেষ বাড়ির মতো নেচে নিচ্ছে ডাহুক। একটা মত্ততার মধ্যে আযৌবন দীর্ঘশ্বাস। আগুনের পসরার ওপর দিয়ে হেঁটে যেতে যেতে কোনো এক চুম্বন নির্দিষ্ট হয়ে যায়। আর ট্রেনটি রাতের ভেতর ঢুকে যাবে বলে রাতটি অসম্ভব রকমের দীর্ঘ হচ্ছে। এসব দীর্ঘতা ছুঁয়ে একা হেঁটে যাচ্ছেন শাঁখারি, যে শাঁখারি মঙ্গলের প্রতিভোগ। সত্যি তো আমরা জানি না কোন চুম্বনটি আমাদের নির্দিষ্ট হয়ে যাবে, তারপর চলে যেতে হবে। আমরা তো সবাই সেই ট্রেনেরই যাত্রী, তাই না? এতক্ষণ তো আমার কবিতা পড়লাম। আমার কবিতার মধ্যে আমার জীবনবোধ, আমার দর্শন, যা শুধু আমার নয় সবার হয়ে উঠুক, এই জায়গা থেকেই নির্মাণ করেছি, নির্মাণ করি, চেষ্টা করি আমার বোধ বা অনুভূতিগুলোকে, আমার ভাবনাকে সবার কাছে তুলে ধরতে। তা যদি আপনাদের হয়ে যায় তখনই তো আমার একটুখানি সার্থকতা। তো এই যে দর্শনের কবিতা, এই যে এই ধরনের কবিতা পড়ছিলাম, পড়তে পড়তে ভাবছিলাম একটা মজার নয়, মানে সেখানেও একটা কি বলবো আবেগ, একটা ভালো লাগা, একটা ছোটোবেলার ছাপ আছে। এরকম একটা ছড়া যদি পড়ি, না আমার লেখা নয়, ছড়াটা লিখেছেন কবি ইলা কারকাট্টা। কবি ইলা কারকাট্টার লেখা রথের মেলা। এই তো কদিন আগে রথ গেল, আর মেলা বললেই যেন সেই ছোটোবেলাটা ভেসে ওঠে না? আমাদের সমস্ত কিছু যেন সেই ছোটোবেলাকে ছুঁয়ে থাকতে চায়। আসলে ছোটোবেলার মতন ভালো বেলা কি আর আছে? তখন তো জীবনের শুরু। তাই আজীবন আমৃত্যু আমাদের ছোটোবেলা ছুঁয়ে থাকে। এই সমস্ত নানান কবিতা, নানান ধরনের কবিতা পড়লাম, তার মধ্যে একটু ছোটোবেলার একটু অন্যরকম একটা ছড়া হয়ে যাক। কবি ইলা কারকাট্টার লেখা রথের মেলা। গ্রামের মাঝে খোলা মাঠে বসেছে রথের মেলা। রঙিন চুড়ি, রেশমি শাড়ি, হরেক রকম খেলা। মা বাবা আর খোকা খুকি আসে মেলা দেখতে। গয়না গাটি হরেক রকমারি, মজা দারুণ পরতে। মাটির পুতুল, রঙিন খেলনা, বসেছে পসরা কত। খোকা খুকু বায়না করে কিনছে মনের মতো। জাদুওয়ালা দেখায় মজার খেলা, সবে হাততালি দেয় খুশিতে। বাসনওয়ালা বাসন বাজায়, মুখ ভরা তার হাসতে। পাঁপড় ভাজা, জিলাপি গরম, দারুণ মজা খেতে। দেখার থেকেও মজা বেশি রথের মেলায় যেতে। নাগর দোলা, ঘোড়ে চড়ক, বাজছে কত বাঁশি। ভক্তজনে সবে ভক্তি ভরে টানছে রথের রশি। দেবতা সকল বসে আছেন 3 থাকের রথে। মাসির বাড়ি যেতে তারা এসেছেন এই পথে। সত্যি একটু স্বাদ বদল করলাম, মানে
অন্যরকম কবিতা, যে কবিতা দিয়ে শুরু করেছিলাম, সেই কবিতার মধ্যে আমাদের বাঙালি হয়ে ওঠার, আমাদের মননের টান, সেই আগস্টের রাত ভোর দিয়ে শুরু করেছিলাম। বেশ কয়েকটি অন্যরকম কবিতা পড়লাম। রথের ছড়াটা আমাদের ছোটোবেলার কথা একবার মনে করার জন্য এত ভালো বাসি আমরা, যে আমাদের ছোটোবেলাটাকে, সেই জায়গাটা মনে পড়ে গেল। সেই মেলা, আজকাল শহরে তো সেভাবে মেলা আমরা দেখতেই পাই না। মেলা একটা প্রাচীন শিল্প, লোক সংস্কৃতির ধারক বাহক। সেই জায়গাটা থেকে আমাদের এই জায়গাটা পড়া। এবার আমি আমার একটি কবিতা দিয়ে আমি শেষ করব আজকের অনুষ্ঠান। কবিতার নাম জ্যামিতি। আমার অন্ধ বাউলের দোতারা কাব্যগ্রন্থের কবিতা। এখানে প্রেম দাঁড়িয়ে আছে। এক মিনিট। হ্যালো, না 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 রাখছি, একটু না চলছে, রাখছি। সরি, একটা ফোন এসেছিলো, একটু করলাম। কবিতাটা আরেকবার পড়ছি, এই কবিতাটা দিয়ে শেষ করব। জ্যামিতি। এখানে প্রেম দাঁড়িয়ে আছে, থোকা থোকা কৃষ্ণচূড়া, বাঁশির রাগিনী ছুঁয়ে হেঁটে যাচ্ছেন ফকির। মায়াবী এসরাজ হাতে জাদুদের দেশে শেষ হয় কথোপকথন। অপূর্ব ভঙ্গিমায় পারস্পরিক শরীরী আহুতি। সুগন্ধি বতীর নৌকো ভেসে যাচ্ছে। নদীদের আড্ডা শেষে আজও মেলা বসে, খোলা মেলা, যুবতীদের কান্নাকাটি। ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে, মঙ্গলের কামনা নিয়ে শাঁখ বাজছে। এসবের থেকে বড় সমান্তরালে জেগে আছে সংসার। কামনা পুড়িয়ে ফেলে আগুনের খিদে বাড়ে, আর সন্ন্যাস জীবনের ভেতর একা চেয়ে আছেন গৃহস্থ পরিক্রমা। আজকে আপনাদের সাথে থাকতে পেরে আমারও খুব ভালো লাগলো। আগামীকাল 25 তারিখ রবিবার একই সময়, অর্থাৎ ভারতীয় সময় রাত্রি 9:30 আর বাংলাদেশের সময় 10টায় উপস্থিত থাকবেন কবি শ্রাবন্তী বড়ুয়া। আজকে আমি এখানেই শেষ করব। আবার আশা করি কখনো কোনো দিন এইভাবে আপনাদের সামনে আসব কবিতা নিয়ে। আপনাদের ভালোবাসায় আমি সত্যিই আপ্লুত। সবার জন্যে শুভকামনা। যাদের কবিতা আজ পড়তে পারিনি, ইচ্ছে রইল তাদের সবার কবিতা আবার পড়ার। আর আমার কবিতা তো থাকবেই। যদি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগে, আবার আসব। শুভরাত্রি সবাইকে। কাল ঠিক একই সময় উপস্থিত থাকবেন কবি শ্রাবন্তী বড়ুয়া। আমি তো শুনবই, আপনারা সবাই থাকবেন। আর পার্বত্য কাব্যের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি। উদ্যোক্তাদের ধন্যবাদ। সবার জন্যে শুভকামনা। নমস্কার।